মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুদনা হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান, অর্থাৎ থিওরি অ্যান্ড কন্ট্রিবিউশন অফ সোশিওলজিস্ট। দেখো, তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আমি এর আগে বলেছিলাম যে 6 জন সমাজবিজ্ঞানের আলোচনা রয়েছে। দেখো, 6 জন সমাজবিজ্ঞানীর যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ পর্যায়ে এসেছি এখন। অর্থাৎ আমরা আগের 5 জন সমাজবিজ্ঞানীর আলোচনা মোটামুটি শেষ করেছি। কারা সেই 5 জন? আমরা প্রথমে আলোচনা করেছি ইবনে খালদুন, এরপরে অগাস্ট কোল, এরপরে হার্বার্ট স্পেন্সার, এরপরে এমিল ডুরকেইম, এবং কার্ল মার্কস। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাক্স ওয়েবার। দেখো, অর্থাৎ আমরা ইবনে খালদুনের আলোচনা শেষ করেছি, অগাস্ট কোটের আলোচনা শেষ করেছি, হার্বার্ট স্পেন্সারের আলোচনা শেষ করেছি, এমিল ডুরকেইমের আলোচনা শেষ করেছি, কার্ল মার্কসের আলোচনা আমরা গত ক্লাসে শেষ করেছি, এবং আজকে আমরা আলোচনা করব ম্যাক্স ওয়েবার। অর্থাৎ আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ম্যাক্স ওয়েবার। দেখো, ম্যাক্স ওয়েবার এনার বাড়ি হচ্ছে জার্মান সোশ্যালিস্ট। অর্থাৎ সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে যে 6 জন সমাজবিজ্ঞানী রয়েছে, এই 6 জন সমাজবিজ্ঞানীর মধ্যে আমরা 5 জন সমাজবিজ্ঞানের আলোচনা ইতিপূর্বের ক্লাসে শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, যার বাড়ি হচ্ছে জার্মান। এর জন্ম হচ্ছে 1864 থেকে 1920। অর্থাৎ ম্যাক্স ওয়েবার, যিনি জার্মান সমাজবিজ্ঞানী, এর জন্মসাল হচ্ছে 1864 থেকে 1920। আমি এর আগেও বলেছিলাম, আজকেও বলছি যে কোনো সমাজবিজ্ঞানীর জন্ম তারিখ বা জন্মস্থান হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সমাজবিজ্ঞানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কন্ট্রিবিউশনটা কি, সমাজবিজ্ঞানের তার অবদানটা কি। এইটাই হচ্ছে সমাজবিজ্ঞানীদের জন্য সমাজবিজ্ঞানের সবথেকে আলোচনার বিষয়বস্তু। তো ম্যাক্স ওয়েবারের সমাজবিজ্ঞানের গুরুত্বটা কি বা সমাজবিজ্ঞানের তার অবদানটা কি বলা হয়। দেখো, অনেক ক্ষেত্রে বা অনেকে বলে যে সমাজবিজ্ঞানের সব থেকে বেশি অবদান রেখেছেন হচ্ছে ম্যাক্স ওয়েবার। আমি এর আগে বলেছি, যেমন আমাদের একটা হাতে যে 5টা আঙ্গুল রয়েছে, এই 5টা আঙ্গুলই কিন্তু 5টা আঙ্গুল তার স্বাভাবিক ফাংশনিং এর মাধ্যমেই কিন্তু হাতটাকে সচল রাখে এবং হাতটাকে কার্যকরী রাখে। অর্থাৎ আমি যদি দেখো, আমার যদি এই কানি আঙ্গুল যদি না থাকে, তাহলেও হয়তো আমার হাত সচল থাকবে, কিন্তু হাতের পরিপূর্ণতা থাকবে না। অর্থাৎ এই আঙ্গুলেরও একটা ব্যবহার রয়েছে বা এটার একটা কার্যকারিতা রয়েছে, ঠিক একইভাবে এই আঙ্গুলেরও একটা কার্যকারিতা রয়েছে। অর্থাৎ এই 5টা আঙ্গুলের কম্বাইনলি ফাংশনিং করার ফলে আমার হাতটা কি থাকে, সক্রিয় থাকে। ঠিক একইভাবে এই যে সমাজবিজ্ঞানের যে 6 জন সমাজবিজ্ঞানী রয়েছে বা 6 জন যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিদের প্রত্যক্ষ অবদানের ভিত্তিতে আজকে সমাজবিজ্ঞান একটি প্রতিষ্ঠিত বিজ্ঞান। অর্থাৎ সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত বিজ্ঞান বা সমাজবিজ্ঞান হিসেবে আজকে আমরা যেটাকে দেখি, এই বিজ্ঞানটা মূলত এই কয়জন ব্যক্তির অবদানের বা এই কয়জন ব্যক্তির চিন্তা প্রসূত ফল। পরবর্তীতে এটাকে আরো সমৃদ্ধ করেছে বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী, যেমন আমরা বলতে পারি যেমন মার্টন, পার্সন, সহ বিভিন্ন যে হচ্ছে সমাজবিজ্ঞানী, যেমন জর্জ ডিমেল রয়েছে। অর্থাৎ পরবর্তী 21শ শতাব্দীর কিছু সমাজবিজ্ঞানী রয়েছে যারা এই তাদের প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞানকে আরো সমৃদ্ধশালী করেছেন। তবে বেসিক ধারণাটা বা সমাজবিজ্ঞানের বেস তৈরি করেছেন হচ্ছে মূলত এই কয়েকজন সমাজবিজ্ঞানী, যার কারণে এদেরকে মূলত বলা হয় সমাজবিজ্ঞানের ফাউন্ডিং ফাদার বা জনক।
ফাউন্ডিং ফাদার বা জনক বলা হয়। অর্থাৎ এই কয়জনকে দেখো সমাজবিজ্ঞানে কি বলা হচ্ছে, ফাউন্ডিং ফাদার, অর্থাৎ সমাজবিজ্ঞানের জনক আলটিমেটলি এই কয়েকজনের মাধ্যমেই সমাজবিজ্ঞান আজকের প্রতিষ্ঠিত বিজ্ঞান। তো আমরা পড়তেছি হচ্ছে ম্যাক্স ওয়েবারের অবদানটা কি সমাজবিজ্ঞানে। এর আগে আমি বলেছি যে প্রত্যেকটা সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে বা সমাজকে ব্যাখ্যা করার জন্য একটা ইউনিটকে বেছে নিয়েছে। এর আগে আমি বলেছিলাম যেমন কার্ল মার্কস তার সকল আলোচনাকে ক্লাসের উপর ভিত্তি করে করেছেন, ঠিক একইভাবে ম্যাক্স ওয়েবার তার সকল আলোচনা হচ্ছে অ্যাকশনের উপর ভিত্তি করে করেছেন। অর্থাৎ উনি তার সকল আলোচনাই হচ্ছে মূলত অ্যাকশন নির্ভর বা কাজ নির্ভর, অ্যাকশন বা কাজ নির্ভর। দেখো ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের সংজ্ঞাই দিয়েছেন এরকম যে সোশিয়োলজি ইজ দা দেখো এটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের সংজ্ঞা। ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের সংজ্ঞাই দিয়েছেন এইভাবে যে সোশিয়োলজি ইজ দা সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়াকর্মের বিজ্ঞান। দেখো অর্থাৎ আমি বলতেছি যে ম্যাক্স ওয়েবারের সকল আলোচনাই হচ্ছে অ্যাকশন নির্ভর এবং উনি সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িতই করেছেন যে সোশিয়োলজি ইজ দা সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন, অর্থাৎ সামাজিক ক্রিয়াকর্মের বিজ্ঞানই হচ্ছে সমাজবিজ্ঞান। তো যার কারণে ম্যাক্স ওয়েবারের আলোচনার ইউনিট হচ্ছে এই অ্যাকশন। উনি দেখো অ্যাকশন বা সোশ্যাল অ্যাকশন যেটাকে উনি বলছেন, এই অ্যাকশনকে মূলত উনি তিন ধরনের আঙ্গিকে ব্যাখ্যা করেছেন। দেখো সোশ্যাল অ্যাকশন হচ্ছে মূলত তিন প্রকার। একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকশন, বা প্রথাগত ক্রিয়া, এরপরে ইমোশনাল অ্যাকশন বা আবেগগত ক্রিয়া, এরপরে 3 নাম্বার হচ্ছে রেশনাল অ্যাকশন বা যৌক্তিক ক্রিয়া। দেখো উনি মূলত অ্যাকশনকে তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকশন, আর আরেকটা হচ্ছে ইমোশনাল অ্যাকশন এবং আরেকটা হচ্ছে রেশনাল অ্যাকশন বা যৌক্তিক ক্রিয়া। ট্রেডিশনাল অ্যাকশন বলতে উনি বোঝাচ্ছেন দেখো যে সকল ক্রিয়া ব্যক্তি ধারাবাহিকভাবে করে থাকে, অর্থাৎ ধারাবাহিকভাবে করে থাকে কেমন, যেমন আমার বাবা করেছেন, তার বাবা করেছেন, আমি করছি। অর্থাৎ উনি বলছেন যে যেমন রাজার ছেলের রাজা হওয়া, দেখো এই যে রাজার ছেলের রাজা হওয়া, এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকশনের উদাহরণ। অর্থাৎ ট্রেডিশনাল অ্যাকশন বলতে মূলত সমাজে প্রচলিত স্বাভাবিক ক্রিয়াকর্মকেই মূলত বোঝাচ্ছে যে ট্রেডিশনাল অ্যাকশন, যেটা ধারাবাহিকভাবে একটা সমাজে বা একটা সোসাইটিতে মানুষ করে থাকে, বা আমার পরিবারের পূর্বজন করেছে, আমি করছি এবং আমার পরবর্তী যারা আসবে তারাও এটাতেই থাকবে। তো এই ধরনের ক্রিয়াকে উনি বলছে ট্রেডিশনাল অ্যাকশন, যেটা হচ্ছে রাজার ছেলের রাজা হওয়া
এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকশনের উদাহরণ। এবং ইমোশনাল অ্যাকশন হচ্ছে ব্যক্তি যখন কোনো আবেগে তাড়িত হয়ে কোনো কাজ করে বা আবেগের বশবর্তী হয়ে যখন কোনো কাজ করে সেই ধরনের ক্রিয়াকে উনি বলছেন ইমোশনাল অ্যাকশন। সেই ধরনের কাজকে উনি বলছেন ইমোশনাল অ্যাকশন। উনি দেখিয়েছেন যে এশিয়া মহাদেশের মানুষ ইমোশন অ্যাকশন দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। উনি ইমোশনাল অ্যাক্টিভিটিস খুব বেশি লক্ষ্য করেছে এশিয়া মহাদেশের মানুষ তথা আমাদের মধ্যে এই ইমোশনাল অ্যাক্টিভিটিস বা ইমোশন অ্যাকশনটা খুব বেশি পরিমাণে কাজ করে, অর্থাৎ আমরা আবেগ তাড়িত হয়ে খুব বেশি প্রভাবিত হই। এরপরে আরেকটা হচ্ছে রেশনাল অ্যাকশন বা যৌক্তিক ক্রিয়া। রেশনাল অ্যাকশনটা হচ্ছে ব্যক্তি যখন কোনো যুক্তিযুক্ত কারণের বশবর্তী হয়ে কোনো কাজ করে সেই ধরনের কাজকে মূলত রেশনাল অ্যাকশন বলা হয়। রেশনাল অ্যাকশনটা হচ্ছে এরকম যে দেখো ইমোশনাল অ্যাকশন তোমরা হচ্ছে একাদশ শ্রেণী, তোমাদের সামনে এটা হয়তো তোমাদের বয়সের উপর ভিত্তি করে বলা যায়, তোমরা বা তোমাদের বয়সে অনেকে দেখবা যে রাস্তাঘাটে স্কুল টাইমে সারাটা দিন বা স্কুল বা কলেজের গেটে দাঁড়ায় থাকে। তো এই যে সে সারাটা দিন রোদ্রে বা দোকানের পাশে বা স্কুল গেটে দাঁড়ায় আছে বা কলেজ গেটে দাঁড়ায় আছে, তার মূল কারণটাই কি? সে হয়তো তার শুভাকাঙ্ক্ষী কাউকে এক নজর দেখবে বা এক মুহূর্ত দেখবে। এই যে দেখার জন্য দেখো সে যে সারাটা দিন দাঁড়ায় রয়েছে অথবা সে সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়ায় রয়েছে, যতক্ষণ ক্লাস আছে বা যতক্ষণ প্রতিষ্ঠান খোলা আছে ততক্ষণ ওই ছেলেটা দাঁড়ায় আছে। তো এই যে দেখো এই যে আবেগের বশবর্তী আসলে দাঁড়ায় থাকার কোনো কারণই নাই, কোনো কারণই নাই। ওকে একবার দেখার আহামরি কোনো দরকার নাই, আর দেখার জন্য সারাদিন বা অর্ধবেলা দাঁড়ায় থাকার কোনো কারণ নাই, শুধুমাত্র ইমোশনের বশবর্তী হয়ে তারা এই কাজগুলো করে। আর উনি বলছেন যে রেশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে যখন ওই ব্যক্তি যুক্তিযুক্ত কারণ দাঁড় করাবে এবং ওই ব্যক্তি কোনো ঘটনা সংঘটিত করার আগে অবশ্যই সেই ঘটনার পিছনে কারণগুলো যুক্তিযুক্ত কিনা এটা বিবেচনা করবে। এই ধরনের অ্যাকশনকে বা এই ধরনের কাজকে বলা হয় রেশনাল অ্যাকশন, যেটা ইউরোপিয়ান সমাজে খুব বেশি দেখা যায়। উনি বলেছে যে দেখো ম্যাক্স ওয়েবার বলেছেন যে ইমোশনাল অ্যাকশন এশিয়া মহাদেশের মানুষ এটা দ্বারা খুব বেশি প্রভাবিত হয় এবং রেশনাল অ্যাকশন এটা ইউরোপিয়ান সোসাইটির মানুষ এই অ্যাকশন দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। তো দেখো ম্যাক্স ওয়েবার অ্যাকশন বলতে মূলত এই তিন ধরনের অ্যাকশনকে বুঝিয়েছেন। এরপরে দেখো ম্যাক্স ওয়েবারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আইডিয়াল টাইপ। ম্যাক্স ওয়েবারের একটি গুরুত্বপূর্ণ দেখো আইডিয়াল টাইপ বা আদর্শ নমুনা। ম্যাক্স ওয়েবারের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, আইডিয়াল টাইপ বা যেটা বলতেছে হচ্ছে আদর্শ নমুনা। আইডিয়াল টাইপটা কি? দেখো আইডিয়াল টাইপটা হচ্ছে যেমন আমরা কোনো কিছু পরিমাপ করার জন্য আমরা বাটখারা বা যে ওয়েট ইউজ করি, বা আমরা কোনো তরল পদার্থ পরিমাপ করার জন্য যেমন আমরা লিটার ব্যবহার করি বা গ্রাম ব্যবহার করি। এই কিলোগ্রাম দ্বারা সকল তরল পদার্থকে কিন্তু আমরা পরিমাপ করি, আবার ওজন দ্বারা সকল পদার্থকে কিন্তু আমরা পরিমাপ করি। কিন্তু এটা হচ্ছে কোনো দ্রব্য পরিমাপের জন্য আমরা এটা ব্যবহার করি। কিন্তু সমাজে কোনো বিষয় ভালো কি মন্দ, অর্থাৎ এটা ভালো কি এটা মন্দ, এইটা পরিমাপ করব কিভাবে? জিনিসটা লক্ষ্য করা যে কোনো বস্তু পরিমাপ করার জন্য আমাদের যন্ত্র আছে, আমাদের ওয়ে আছে, মেথড আছে, কিন্তু ভালো মন্দ এইটা আমরা পরিমাপ করব কিভাবে? যে আমার সোসাইটিতে যেটা ভালো সেটা আরেকজনের সোসাইটিতে ভালো না হতে পারে, তাহলে এটাকে কি আমি ভালো বলবো?
ভালো যদি না বলি কেন বলবো না, বা ভালো যদি বলি কেন বলবো যে এটা ভালো? এই ভালো মন্দ, ন্যায় নীতি, আদর্শ অনাদর্শ, এই বিষয়গুলো বোঝানোর জন্য উনি যে প্যারামিটারটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আইডিয়াল টাইপ। এটা হচ্ছে মূলত ভালো মন্দ, ন্যায় নীতি মাপার বা পরিমাপের একটি প্যারামিটার। প্যারামিটার অফ জাস্টিস অর নর্মস। এটা হচ্ছে দেখো, অর্থাৎ এটা হচ্ছে প্যারামিটার অফ জাস্টিস বা নর্মস, আমি ভ্যালুস, জাস্টিস যদি বাদ দিয়ে দেই, নর্মস অর ভ্যালুস, অর্থাৎ সমাজের নর্মস ভ্যালুস পরিমাপ করার জন্য আমরা যেই প্যারামিটারটা ব্যবহার করি সেটা হচ্ছে আইডিয়াল টাইপ। দেখো আইডিয়াল টাইপটা কি বা এটা কেমন, উনি বলেছেন দেখো, জিনিসটা লক্ষ্য করো, এটা হচ্ছে আইডিয়াল টাইপ। মনে করো এটা হচ্ছে আইডিয়াল টাইপ, আর এইগুলো হচ্ছে সমাজ, এইগুলো হচ্ছে সমাজ, এবং সমাজে বা এগুলো সমাজ বলি বা মানুষ বলি, যাই বলি না কেন, এটা সমাজ বা মানুষ। সমাজ বা মানুষ, এখন এই সমাজ বা মানুষের কোনো একটা অবস্থান, মনে করো যে এইগুলো হচ্ছে তাদের আইডিয়া। আইডিয়া কোন সমাজে ব্যক্তির আইডিয়া বা সমাজের আইডিয়াল অবস্থান এই পর্যায়ে, কোন অবস্থান এই পর্যায়ে, কোন অবস্থান কোন জায়গায় এরকম। জিনিসটা লক্ষ্য করো, অর্থাৎ উনি দেখিয়েছেন যে এটা হচ্ছে আইডিয়াল টাইপ, আর এটা হচ্ছে সমাজ বা মানুষ। এই মানুষের মধ্যে বা এই সমাজের মধ্যে কোন সমাজের আইডিয়াল অবস্থা খুবই ভালো, কোন সমাজে আইডিয়াল অবস্থা খারাপ, বা এইরকম, এই যে একটা মাত্রা দেখানো হয়েছে এইরকম। আবার উনি বলছেন যে কোন সমাজের আইডিয়াল টাইপ হয়তো ভালো, খুবই ভালো, বা যেটা আইডিয়াল টাইপ পর্যায়ে যায়। আমি বলতে যাচ্ছি যে আইডিয়াল টাইপ হচ্ছে কিছু নিয়মের সংযুক্ত বা নিয়মের কম্বাইন্ড একটা অংশ, যেখানে অনেকগুলা বিষয়কে বিবেচনায় নিয়ে একটি টাইপ, একটি প্যারামিটার তৈরি করা হয়েছে। যেই প্যারামিটারটা বলা হচ্ছে যে এই আইডিয়াল টাইপের যত কাছাকাছি সমাজ বা ব্যক্তি অবস্থান করবে, তত ওই সমাজ বা রাষ্ট্র বা ব্যক্তি তত আইডিয়াল পরিস্থিতির কাছে অবস্থান করছে। অর্থাৎ যেমন দেখো, এই রাষ্ট্রটা আইডিয়াল টাইপের সব থেকে কাছে অবস্থান করছে, কিন্তু এই রাষ্ট্রটা আইডিয়াল টাইপের অনেক দূরে অবস্থান করছে। এই সমাজ বা এই রাষ্ট্রটা আইডিয়াল টাইপের অনেক দূরে অবস্থান করছে, এইটা থেকে তুলনামূলক এইটা অনেক আইডিয়াল টাইপের কাছাকাছি অবস্থান করছে, আর এইটা অলরেডি দেখো আইডিয়াল টাইপের মধ্যে অবস্থান করছে। তো সেই হিসেবে বলা হচ্ছে দেখো, এই যে আমি এগুলাকে এক একটা রাষ্ট্র হিসেবে চিন্তা করতে পারি, এক একটা রাষ্ট্র হিসেবে চিন্তা করতে পারি। তো এক একটা রাষ্ট্র বা এক একটা সোসাইটির আইডিয়াল টাইপ হচ্ছে দেখো এক এক রকম। উনি বলেছেন যে আমেরিকাতে যেই প্রথা তারা পালন করে, সেই প্রথা যে সব সময় সব জায়গার জন্য আইডিয়াল, বিষয়টা এরকম নয়। তো এই জন্য বলা হচ্ছে যে আমি যদি এটাকে আমেরিকার আইডিয়াল টাইপ চিন্তা করি, তারপরেও এইটা অন্য জায়গার সোসাইটিতে আইডিয়াল টাইপ বা আইডিয়াল নাও হতে পারে। তো আইডিয়াল টাইপ হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি, যেই নিয়মের কাছাকাছি যেই রাষ্ট্র বা সোসাইটি যত বেশি কাছাকাছি অবস্থান করবে, ওই রাষ্ট্রের অবস্থা বা ওই রাষ্ট্রের নর্মস ভ্যালুস তত আইডিয়াল টাইপ বা আইডিয়াল ওয়েতে ব্যাখ্যা করা যাবে। অর্থাৎ বলা হচ্ছে যে যেই রাষ্ট্র যত বেশি নীতি নৈতিকতার কাছাকাছি অবস্থান করবে, আইডিয়াল টাইপের কাছাকাছি অবস্থান করবে, সেই রাষ্ট্রের নর্মস ভ্যালুস তত সাবলীল, তত মানবিক এবং তত আইডিয়াল। এটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের একটি গুরুত্বপূর্ণ একটি টাইপ বা গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এরপরে দেখো
ম্যাক্স ওয়েবারের আরেকটা আলোচনা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন দেখো, ম্যাক্স ওয়েবার সামাজিক স্তর বিন্যাস বলতে তিনটি বিষয়কে ব্যাখ্যা করেছেন, যে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে মূলত সমাজে সামাজিক স্তর বিন্যাস লক্ষ্য করা যায়। একটি হচ্ছে দেখো সোশ্যাল ক্লাস, সোশ্যাল ক্লাস, এরপরে স্ট্যাটাস, এবং 3 নাম্বার হচ্ছে পাওয়ার। অর্থাৎ এটা হচ্ছে সামাজিক শ্রেণী, এটা হচ্ছে মর্যাদা, ক্ষমতা। ম্যাক্স ওয়েবার বলেছেন যে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে সমাজে স্তর বিন্যাস নির্ধারিত হয়, যেটা কার্ল মার্কস বলেছেন। দেখো, কার্ল মার্কস মূলত সোশ্যাল ক্লাস এবং পাওয়ার এই দুইটাকে সামাজিক স্তর বিন্যাসের কারণ হিসেবে চিন্তা করেছেন। অর্থাৎ কার্ল মার্কস, দেখো সমাজবিজ্ঞানী কার্ল মার্কস উনি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের জন্য কারণ হিসেবে দায়ী করেছেন যে সোশ্যাল ক্লাস এন্ড পাওয়ার, কিন্তু ম্যাক্স ওয়েবার বলেন যে সামাজিক স্তর বিন্যাসের জন্য সোশ্যাল ক্লাস এন্ড পাওয়ার সহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দায়ী, সেটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস বা মর্যাদা, সামাজিক মর্যাদা, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের একটি অন্যতম কারণ। তো দেখো, আলটিমেটলি ম্যাক্স ওয়েবার সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের পেছনে তিনটা কারণকে আইডেন্টিফাই করেছেন, যে এই তিনটা বিষয়ের জন্যই সমাজে উচ্চ নিচু শ্রেণীর মধ্যে ভেদাভেদ তৈরি হয়, বা কোনো সমাজে আমরা স্বাভাবিক অর্থে একক দেখি না বা সমতা দেখি না, সেই সমাজে কম বেশি অবশ্যই স্তর বিন্যাস রয়েছে এবং অবশ্যই উচ্চ নিচুর একটি ক্রমানুভিত্তিক অবস্থান রয়েছে। এই অবস্থানের মূল কারণটাই হচ্ছে এই তিনটা, সোশ্যাল ক্লাস, স্ট্যাটাস এন্ড পাওয়ার। এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে অথরিটি। অথরিটি, ম্যাক্স ওয়েবার অথরিটিকে তিনটা ওয়েতে ভাগ করেছেন। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ট্রেডিশনাল অথরিটি, ট্রেডিশনাল অথরিটি, আর একটা হচ্ছে ক্যারিজমেটিক রেশনাল অথরিটি, রেশনাল অথরিটি, আর আরেকটা হচ্ছে ক্যারিজমেটিক অথরিটি। দেখো, ম্যাক্স ওয়েবার অথরিটি বা কর্তৃত্ব বলতে তিন ধরনের উপায় কর্তৃত্বকে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে ট্রেডিশনাল অথরিটি। ট্রেডিশনাল অথরিটি হচ্ছে ট্রেডিশনাল অ্যাকশনের মতোই, যে ব্যক্তি যখন ধারাবাহিকভাবে কর্তৃত্বের অধিকারী হয় সেটাকে হচ্ছে বলা হচ্ছে ট্রেডিশনাল। যেমন রাজার ছেলে রাজা হওয়া, এটা হচ্ছে ট্রেডিশনাল অথরিটি। অর্থাৎ দেখো, ধারাবাহিকভাবে, যেমন আমি যদি বলি যে রাজার ছেলের রাজা হওয়া এবং তার ছেলের পরবর্তীতে রাজা হওয়া, এইটা হচ্ছে মূলত ট্রেডিশনাল অথরিটির একটি উদাহরণ। এরপরে রেশনাল অথরিটিটা হচ্ছে ব্যক্তি যখন নিয়ম বা আইন দ্বারা কোনো অবস্থার বা কোনো বিষয়ের কর্তৃত্ব স্থাপন করে, সেটাকে বলা হচ্ছে রেশনাল অথরিটি। অর্থাৎ কোনো নিয়ম, রুলস বা ল দ্বারা যখন কোনো ব্যক্তিকে অথরিটির জায়গায় স্থাপিত করা হয়, সেটা হচ্ছে রেশনাল অথরিটি। আর ক্যারিজমেটিক অথরিটিটা হচ্ছে ব্যক্তি যখন তার নিজস্ব কিছু ঐশ্বরিক গুণ বা নিজস্ব কিছু অনন্য সাধারণ গুণাবলীর মাধ্যমে যখন কোনো নেতৃত্বের জায়গাতে অবস্থান করে, সেটাকে মূলত বলা হয় ক্যারিজমেটিক অথরিটি। যেমন আমরা ক্যারিজমেটিক অথরিটির কথা যদি বলি, যেমন দেখো, তুমি মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট যে মাহাথির মোহাম্মদ, এরপরে দক্ষিণ আফ্রিকার যে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, বাংলাদেশের যে বঙ্গবন্ধু, ইন্ডিয়ার যে মহাত্মা গান্ধী, এগুলো ছিল হচ্ছে ক্যারিজমেটিক লিডার বা ক্যারিজমেটিক অথরিটির উদাহরণ হচ্ছে এই সকল ব্যক্তিবর্গ।
কারণ এই সকল ব্যক্তিবর্গের ক্যারিসমেটিক পাওয়ার ছিল, সেই পাওয়ারের বশবর্তী হয়েই তারা অন্যকে নেতৃত্ব দিতে পেরেছিল। বাট যেমন আমি যদি বলি যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের যে ধারাবাহিকতা, এটা হচ্ছে ট্রেডিশনাল অথরিটি, অর্থাৎ বাবা ছিল, তার মেয়ে হলো, তার ছেলে হলো, এই যে একটা ধারাবাহিকতা, এই যে ধারাবাহিকতার উদাহরণ হচ্ছে মূলত ট্রেডিশনাল অথরিটি, যেটা আমরা বললাম যে রাজার ছেলের রাজা হওয়া, এটা হচ্ছে ট্রেডিশনাল অথরিটির একটি উদাহরণ। আর রেশনাল অথরিটি হচ্ছে আমরা বললাম যে যখন নিয়ম বা আইন দ্বারা কোনো ব্যক্তিকে কোনো কর্তৃত্বপূর্ণ অবস্থা স্থাপিত করা হয়, সেটা হচ্ছে রেশনাল। এবং ক্যারিসমেটিক হচ্ছে ব্যক্তির নিজস্ব গুণের বশবর্তী হয়ে যখন একটি কর্তৃত্বপূর্ণ অবস্থান তৈরি করে, সেটা হচ্ছে ক্যারিসমেটিক অথরিটি। এরপরে দেখো ম্যাক্স ওয়েবারের সর্বশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রোটেস্ট্যান্ট ইথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, বা প্রোটেস্ট্যান্ট ও নৈতিকতা ও পুঁজিবাদের বিকাশ। অর্থাৎ আচ্ছা, এটা একটি গুরুত্বপূর্ণ একটি টার্ম। দেখো এই বিষয়ে হয়তো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমরা এখানেই রাখি আপাতত। এই বিষয় সংক্রান্ত আলোচনা বা ম্যাক্স ওয়েবার সম্পর্কিত আলোচনা আসলে একটা ক্লাসে শেষ করা কষ্ট হবে। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো সহ অন্যান্য বিষয়গুলা আরো সুন্দরভাবে আলোচনা করা। তবে দেখো আজকে আমরা ম্যাক্স ওয়েবারের যে বিষয়গুলা শিখলাম, এর মধ্যে প্রথমটা ছিল আমাদের হচ্ছে অ্যাকশন। ম্যাক্স ওয়েবারের প্রথমটা ছিল হচ্ছে অ্যাকশন, অ্যাকশন শিখলাম। এরপরে আইডিয়াল টাইপ শিখলাম, আইডিয়াল টাইপ শিখলাম। এরপরে আমরা শিখলাম হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন শিখলাম। এরপরে অথরিটি শিখলাম, স্ট্র্যাটিফিকেশন এবং অথরিটি। তো আমরা অ্যাকশনকে তিন ভাগে ভাগ করেছি। আইডিয়াল টাইপ আমরা কি দেখিয়েছি, অথরিটি কি আমরা দেখিয়েছি, এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কি এবং কোন কোন বিষয়ের জন্য সমাজে স্ট্র্যাটিফিকেশন তৈরি হয় সেগুলো আমরা দেখেছি। তো আর ম্যাক্স ওয়েবারের সমাজ বিজ্ঞানে মূলত আমি প্রথমে বলেছি অসংখ্য আলোচনা রয়েছে, তবে তোমাদের বইতে মূলত এই আলোচনাগুলোই দেওয়া রয়েছে। তো আমি আশা করব যে তোমরা এই আলোচনাগুলো গুরুত্ব দিয়ে পড়বে, এবং যখন অবশ্যই ক্লাসটা দেখবা তখন অবশ্যই ক্লাস দেখার পরে বা সময়ে অবশ্যই সাথে বই রাখবা। তাহলে বইটা রাখলে হবে কি যে তোমাদের ক্লাসের সাথে তোমরা তোমাদের বইয়ের পড়াটাকে মিলায় নিতে পারবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো।